বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর ডিভিসিকে কড়া তোপ মমতার। চায় না সেই সংস্থা যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করা হয় না, 3 তলা সমান জল ছাড়া হয়েছে দাবি মমতার। কোথাও কোমর জল তো কোথাও বুক, রাস্তা না নদী বোঝার উপায় নেই। চলছে নৌকা, নষ্ট বিঘার পর বিঘা চাষের জমি। পুজোর আগে বানভাসী দক্ষিণবঙ্গ। ডিভিসি থেকে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ এলাকা এক বুক জলের তলায়। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ঘুম উড়েছে বাংলার। বিঘার পর বিঘা জল থই থই চাষের জমিতে, নষ্ট ফসল, বহু কাঁচা পাকা বাড়িও জলের তোড়ে ভেসে গিয়েছে। ভেসে গিয়েছে গবাদি পশু, মৃত্যু হয়েছে 28 জনের। এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের দায় কার? সত্যি কি প্রাকৃতিক দুর্যোগ নাকি ম্যানমেড বন্যা? 13 সেপ্টেম্বর নিম্নচাপের একটি অক্ষরেখা ঝাড়খণ্ড বরাবর তৈরি হয়। নিম্নচাপের কারণে তুমুল বৃষ্টিতে ভেসে যায় ঝাড়খণ্ড। বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ভাসে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। রাজ্যের এই পরিস্থিতির জন্য প্রথম থেকে ডিভিসিকেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রীকে দুবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। পাল্টা চিঠি লেখে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল জানান, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই 50% কমিয়ে জল ছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন মমতা। ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। রাজ্যের একাধিক জেলার ছবি একই। বন্যা পরিস্থিতি সরেজমিনে জেলায় জেলায় সফর মমতার। নিজে দেখভাল করছেন ত্রাণ বন্টন থেকে প্রশাসনিক ব্যবস্থার খুঁটিনাটি। কেন্দ্র রাজ্যের চাপানোতরের মধ্যেও ডিভিসিকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত, আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফলাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু হাওড়া বাঁকুড়ার দিকে যান না, ওখানে গিয়ে দেখবেন তার সোনার টুকরো ভাইদের কর্মকাণ্ড। ইরিগেশন দপ্তর যে বাঁধ তৈরি করে, সেখানে তৃণমূলী ট্যাক্স দিতে দিতে এমন অবস্থায় পৌঁছে যায় যে শেষ পর্যন্ত মাটি দিয়ে বাঁধ তৈরি করা ছাড়া আর কোনো পথ থাকে না। দয়া করে মানুষের বিপদে রাজনীতি না করাই ভালো। আজকে ডিভিসি জল ছেড়েছে, যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সেটা তদন্ত হওয়ার দরকার। এবং ডিভিসি কেন জল ছাড়লো, আপনার 2জন অফিসার ওখানে থাকা সত্ত্বেও তাদের অজান্তে জল ছেড়েছে কিনা সেটা আপনারা আপনি বলুন পরিষ্কার করে। ত্রাণ বন্টন নিয়েও বেশ কিছু জায়গায় শুরু হয়েছে চাপানোতর। এই পরিস্থিতিতে ফের দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বহু নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। আগের বানভাসী পরিস্থিতি এখনো সামাল দেওয়া যায়নি, এর মধ্যে ফের নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডিভিসির অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর সত্য ব্যানার্জি। সত্যবাবু, একটু আপনার কাছে আমি জানার চেষ্টা করব যে এইবার যেভাবে বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, সত্যি কি এটাকে এড়ানো যেতে পারত? টেকনিক্যালি আমি যদি একটু আপনার কাছে বোঝার চেষ্টা করি। দেখুন, আমি একটা কথা আপনাকে বলছি, সেটা হলো যে ডিভিসি যে টোটাল যে নদীটা, দামোদর নদীটা, এটা 541 কিলোমিটার লেংথ। তার মধ্যে আমাদের কন্ট্রোলটা আছে মাইথন পঞ্চায়েত ড্যামে, কন্ট্রোলটা আছে 250 মিটার লেংথ অবধি। ঠিক আছে, 250 মিটার থেকে 300 মিটার আমাদের কোনো কন্ট্রোল নেই, মানে আমরা জল কন্ট্রোল করতে পারি না। আর দুর্গাপুর ব্যারেজ তো ব্যারেজ কোনো ফ্লাড কন্ট্রোলের জন্য তৈরি হয় না। তাদের মানে নদীর
প্রায় 50% আমরা এনক্রোচ করেছি, কিন্তু তার এরিয়াটা অনেক বেশি, 17,000 স্কোয়ার কিলোমিটার। এখানে তার নিচের যে এরিয়াটা আছে সেটা হলো 5,000 স্কোয়ার কিলোমিটার, টোটাল 22,000 স্কোয়ার কিলোমিটার। এইবার 5,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে মাইথনে হলো 6,000 স্কোয়ার কিলোমিটার। মাইথন শুধু মাইথন ড্যাম বলছি, 6,000 স্কোয়ার কিলোমিটারে যখন ডিবিসি এই বছর জল ছাড়ছিল, আমি অবশ্য অনেক আগে রিটায়ার করেছি, আমি এগুলো জাস্ট শুনেছি আর কি, যে মাইথন থেকে যখন ম্যাক্সিমাম জল ছাড়া হচ্ছিল 2 লাখ কিউসেক, তখন মাইথনে জল ঢুকছিল 2 লাখের বেশি, 2 লাখের বেশি জল ঢুকছিল 2 লাখ কিউসেকের। এবং মাইথনে ম্যাক্সিমাম ওয়াটার লেভেল 495 রিচ করে গেছিল, পৌঁছে গেছিল, এবং এই কারণে 2 লাখ কিউসেক ছাড়তে হলো। তাহলে 6,000 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, রেইনফল কিন্তু 200 mm পুরো অল ওভার ভ্যালিতে হয়েছে, মানে ঝাড়খণ্ডেও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। যদি 6,000 স্কোয়ার কিলোমিটার এইরকম একটা ফ্লাড তৈরি করতে পারে, তাহলে তার নিচে 5,000 স্কোয়ার কিলোমিটার কেন এরকম ফ্লাড তৈরি করতে পারে না? এই যে 5,000 স্কোয়ার কিলোমিটার, এটা একটা ন্যারো স্ট্রেন, সেটাও 200 mm হিউজ ফ্লাড তৈরি করতে পারে। এইবার আমি আরেকটা জিনিস আপনাকে বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। সবচেয়ে বড় বন্যা ডিবিসির সময় হওয়ার পরে হয়েছে 1978-এ। 1978-এ 8 লক্ষ কিউসেক জল ঢুকেছিল মাইথনের পাঞ্চেত ড্যামে। ডিবিসি মাত্র ছেড়েছিল 1,60,000 কিউসেক, 1,60,000, মনে রাখবেন, মানে 6 লক্ষ কিউসেক আটকে ছিল। এবং তারপরে দেখা গেল সেটা দুর্গাপুর ব্যারেজ থেকে যখন জল ছাড়া হলো, সেটা গিয়ে 4 লাখ 5 লাখ, এবং এমন একটা বিভৎস ব্যাপার হলো যে একতলা বাড়ি ডুবে যাচ্ছে, সব ডুবে যাচ্ছে আর কি। এবং 1978-এ ফ্লাডটা আমার মনে হয় অনেকেরই মনে আছে। এবার ডিবিসি ড্যামের কন্ট্রিবিউশন 1,60,000 ছিল। এবার আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশন একটা স্টাডি করে দেখেছে, যদি ডিবিসি ড্যাম না থাকতো, ড্যামগুলো না থাকতো, তাহলে সেই জলের পরিমাণ কত হতো জানেন? এই উদয়নারায়ণপুর, খানাকুল, তারপরে হাওড়া, 11 লক্ষ কিউসেক, 11,80,000 কিউসেক। মানে আমরা এখন 3 লাখ 4 লাখ কিউসেক নিয়ে কথা বলছি, তখন 11,80,000, মানে প্রায় 12,000 কিউসেক জল আসতো। এই 12 লক্ষ কিউসেক যে কি জিনিস আপনি বুঝতে পারছেন? কোন 12 লক্ষ কিউসেক জল আসতো যদি ডিবিসি ড্যাম না থাকতো এই 1978। হ্যাঁ, হলিউডি সিনেমায় যে দৃশ্যগুলো দেখা যায় প্রায় সেই দৃশ্যের অবতারণা হতো। কিছু থাকতো না, আসানসোল থাকতো না, বর্ধমান থাকতো না, কোনো রেল লাইন থাকতো না, কোনো রোড থাকতো না, হাওড়া অবধি জল এসে যেত, হাওড়া ডুবে যেত, এবং সমস্ত কিছু ডুবে যেত, কিছু থাকতো না, কলকাতা চলে যেত জলের তলায়। আর কত মানুষ মারা যেত ওই সময়টা। 78 আমি এখানেই আসবো আপনার কাছে সত্যবাবু, আপনি অনেক লোক মারা যেত, মানে রীতিমতো শিউরে ওঠার মতো তথ্য। আমি একটা কথা বলতে চাইছি, এই বছর যে বন্যাটা এসছে, ডিবিসি ড্যামে কিন্তু 5 লক্ষ কিউসেক জল ঢুকেছে ড্যামগুলোতে, ডিবিসি ছেড়েছে 2.5 লক্ষ কিউসেক, বাধ্য হয়ে, যাতে ম্যাক্সিমাম ওয়াটার লেভেল পৌঁছে গেছে। তাহলে ম্যানমেড কেন বলা হচ্ছে কৃষাণু? আসবো, ম্যানমেড কেন বলা হচ্ছে যখন এবার ডিবিসি, হ্যাঁ আসবো সত্যবাবু, আপনার বক্তব্য থেকেই কিউ নিয়ে আমি একটু যাবো কৃষাণুর কাছে। কৃষাণু, তার মানে উনি যেই পরিসংখ্যানটা দিলেন, যদিও আমি অঙ্কটা খুব একটা ভালো জানি না, তাও বলছি যে উনি বললেন যে শুধু এই একটা ড্যামের হোল্ডিং ক্যাপাসিটি দাঁড়ায় প্রায় 11 লক্ষ কিউসেক। তাহলে আজকের দিনে পরিসংখ্যানটা 2.5 থেকে 3 লক্ষ কেন দাঁড়াচ্ছে? না, আপনি বুঝতে পারেননি আমার কথাটা বুঝতে পারেননি। অঙ্ক ভালো বোঝে না, বললো তো। হ্যাঁ, এটা সহজ করে বলে দেবেন সত্যবাবু, 1 সেকেন্ড সংক্ষেপে, একদম ছোট করে। আমি সহজ করে বলছি, মাইথন আর পাঞ্চেত ড্যাম, এই দুটো বড় ড্যাম তো ডিবিসির 4টে ড্যাম আছে, এই দুটো বড় ড্যামকে আমরা একসঙ্গে অপারেট করি। এই দুটো ড্যাম মিলিয়ে ঢুকেছিল 8 লক্ষ কিউসেক। এই দুটো ড্যাম যদি না থাকতো, তাহলে সেই পুরো জলটা নিচে আসতো, সেইটা নিচে এসে আরো 5,000 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে আরো জল ঢুকে
সেইটা অনেক বেশি 11 লক্ষ কিউসেক হয়ে যেত না, কিন্তু আমার যেটা মেন প্রশ্ন এবার বুঝতে পেরেছেন, আমি যেটাকে অ্যাড্রেস করতে চাইছিলাম যে 1978-এ এই ড্যামগুলোর হোল্ডিং ক্যাপাসিটি আর আজকের দিনে দাঁড়িয়ে হোল্ডিং ক্যাপাসিটি কি এক? তার কারণ হচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান তা বলছে না, বলা হচ্ছে অরিজিনাল এই ড্যামগুলোর যে হোল্ডিং ক্যাপাসিটি তার 36%-এ বর্তমানে তারা রান করছে। এবং এটাই হচ্ছে অভিযোগ যে এই ড্যামগুলো অরিজিনালি যতটা জল ধরার জন্য তৈরি করা হয়েছিল আজকে তার সিংহভাগ ক্যাপাসিটি এই ড্যামগুলোর নেই। তার কারণ হচ্ছে নিরন্তর বছরের পর বছর এই ড্যামগুলোতে ড্রেজিং করা হয়নি। এবং কেন্দ্র সরকার এই অভিযোগটা, এই যে চিঠি মুখ্যমন্ত্রী দিয়েছেন তার উত্তর এসছে, তার মারফতে যতটা আমি চিঠিটা পড়েছি এই অভিযোগগুলো তারা মেনেও নিয়েছে এবং তারা বলছেন যে এই ড্রেজিং করাটা নাকি তথ্য প্রযুক্তিগতভাবে সেগুলো প্রফিটেবল নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে কে কার প্রফিট দেখছে, কে কার প্রফিট দেখছে? সর্বরিদি না, হচ্ছে যে ড্রেজিং করা হয়নি এটা শুনলাম, তো ঠিক আছে, ধরুন আমি ধরে নিলাম যে 34 বছরের যারা ছিলেন তারা ড্রেজিং করেননি, এই সমস্ত খারাপ কাজ ভালো হবে ডিভিসি করে, ওটা রাজ্য সরকার করে না। সেটা নয়, রাজ্যেরটা তো রাজ্যে করতে হবে না, জানেন না ডিভিসিটা কেন্দ্রীয় কর্পোরেশন, না না পার্লামেন্টের আইনে ওটা তৈরি হয়েছে, না না বিষয়টা তা নয়। আমি বলতে চাইছি ড্রেজিং হয়নি কেন সেটার উত্তর শুধু চাওয়ার মধ্যেই রাজনীতিটা রয়েছে। ড্রেজিং হয়নি কেন? পাওয়া না থাকলে 10 বছর মোদী সরকার 14 থেকে 24 কেমন, তার প্রশ্নটা নিশ্চয়ই যারা সঙ্গে থাকেন তারা দেবেন। দিয়েছেন তো মোদী সরকার, কেমন মোদী সরকার বলেছে এটা প্রফিটেবল নয় বলে আমরা ড্রেজিং করিনি। 78 সালে ড্রেজিংটা প্রফিট দেখছে মোদী সরকার, যেমনি প্রফিট না হলে ট্রেনের স্টেশন বন্ধ করে দেয়, ট্রেন লাইন বন্ধ করে দেয়, ট্রেনের প্যাসেঞ্জার ট্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে, বিক্রি হয় না, প্রফিটেবল নয়। আমার কথা হচ্ছে মোদী সরকার জেনিয়া সরকার, সরকারকে নিয়ে কথা হচ্ছে 78 সাল থেকে এই আলোচনাটা চললো, শুরু তো হলো 78 সাল থেকে। সর্বদাই বলছি যে অটল বিহারী বাজপেয়ীকে কি বিজেপি থেকে এক্সপেল করে দিলেন? না, আমি সেটা বলছি না, মানে বাজপেয়ী সরকারটাও আছে কিন্তু তার মধ্যে 6 বছর দেখো সে কিন্তু মোদি অনেক ভালো দেখায় না। না না আগেও আমরা শুনিনি মোদির মুখে, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর কার্যকালটাকে বিজেপির বলে আমি সেটা বললাম না। আমি বলতে চাইলাম যেটা সেটা হচ্ছে এই যে 78 এটা মোদি বলেছেন, এটা আপনি বলেন মানে সত্যদা বললেন, তাহলে ড্রেজিং এর বিষয় নিয়ে যখন কথা হচ্ছে তো তখন এই যে সময়কালটা, সেই সময়কালটাতে না হওয়ার জন্য পুরোটা গিয়ে বিজেপি সরকারের উপরে ফেলা হচ্ছে। কেন 78-এর যে ড্রেজিং এর প্রয়োজনীয়তা 2024-এ তার থেকে অনেক বেশি, তার কারণ হচ্ছে ইতিমধ্যে 45 বছর পার হয়ে গেছে। আমি একটু শতরূপের কাছে আসি, কারণ শতরূপ যদি আমরা মনে রাখি তাহলে আমরা দেখবো যে প্রায় 2 দশকেরও বেশি সময় আগে যখন একবার বানভাসী হয়েছিল, 2000 সালে যখন বানভাসী হয়েছিল দক্ষিণবঙ্গ, সেই সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি এই ম্যানমেড বন্যার থিওরি তিনি সামনে এনেছেন। একদম ঠিক কথা। তো পশ্চিমবাংলার বন্যা সবসময় ম্যানমেড, এটা আমাদের বুঝতে হবে। আজকেও ম্যানমেড, সেদিনও ম্যানমেড ছিল, কিন্তু খালি ম্যানগুলো পাল্টে যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে যে ম্যানেরা থাকবে তাদের ম্যানমেড কেমন, আর উনি যখন আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তখন দিল্লিতে যে ম্যানেরা আছে সেই ম্যানগুলোর ম্যানমেড। বাকি রাজ্য এক, প্রতিবেশী রাজ্য এক, ডিভিসি এক, নদীনালা খালবিল সব এক, ম্যানগুলো খালি পাল্টে যাবে। এই হলো প্রথম কথা। দেখো মফিয়াদি, 2011 সাল থেকে আজকে পর্যন্ত চূড়ান্ত মার খেয়েছি অত্যাচারিত হয়েছি তৃণমূলের কাছে, কিন্তু কোনোদিন একটা প্রশ্নে কেউ দেখাতে পারবে না, কি রাজ্যপালের বাড়াবাড়ি থেকে শুরু করে, কি ভোটের পরে 4 জন মন্ত্রীর গ্রেপ্তারি থেকে শুরু করে, একটা প্রশ্নে আমরা রাজ্যের স্বার্থের বিরুদ্ধে গেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে শত্রুতা করতে গিয়ে, কি পাহাড় উত্তরবঙ্গ ভাগ হওয়া থেকে শুরু করে একটা প্রশ্নে কোনোদিন আমরা রাজ্যের স্বার্থের বিরুদ্ধে যাইনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন না, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। আপনি বলছেন আপনি ডিভিসি থেকে বেরিয়ে আসবেন, ডিভিসি থেকে আমাদের রাজ্য 5000 মেগাওয়াট বিদ্যুৎ পায় বছরে, ও আপনার বাড়ির রান্নাঘর থেকে তৈরি হবে বিদ্যুৎগুলো এরপর থেকে। আপনি মাইথন ড্যাম বন্ধ করে দেবেন, ডিভিসি বন্ধ, দুর্গাপুরের ড্যাম বন্ধ করে দেওয়া হবে। স্বাধীন ভারতের জেনে রাখো প্রথম অ্যাক্ট হচ্ছে ডিভিসি অ্যাক্ট 1948, যে অ্যাক্টের দ্বারা পশ্চিমবাংলাকে বিদ্যুৎ দেওয়া হয়েছিল। আজকে ডিভিসির হেডকোয়ার্টারটা কলকাতায় আছে বলে কয়েক হাজার কোটি টাকা জিএসটি রিটার্ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটির কথা বলেন না, কয়েক হাজার কোটি টাকা জিএসটি রিটার্ন পশ্চিমবঙ্গ পায়, জিএসটি শেয়ার পায়, যে টাকাটা চলে যাবে ঝাড়খণ্ডে যদি আজ ডিভিসি থেকে পশ্চিমবাংলা বেরিয়ে আসে। আপনি দাঁড়িয়ে বলে দিচ্ছেন ডিভিসি থেকে বেরিয়ে আসবেন। আমি এত হিসাব তথ্যের মধ্যে যাচ্ছি না, সাধারণ বুদ্ধি, তোমার ড্যাম আছে এই অবধি তোমার ড্যামের জল আসছে, এত অবধি জল আসছে, ড্যাম খুলবে না, তুমি ড্যাম খুলতে দেবে না। এর কেন না, ড্যাম খুললে ওপারটা ভেসে যাবে। এরপরে যখন জলটা ড্যামটাকে ভেঙে এবারে চলে আসবে তখন আর 23,000 কিউসেক আসবে না, তখন 23 লক্ষ কিউসেক আসবে। অর্ধেক পশ্চিমবাংলা চিরকালের জন্য বঙ্গোপসাগরের তলায় চলে যাবে, তোমাকে আমাকে সহ, কলকাতা টিভি স্টুডিও সহ।
এটা কোনো ছেলে মানুষ না হলে কি কথা বলতে পারে? এবং ডিভিসি জল ছাড়ে না, জল ছাড়ে সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশন, যেখানে পশ্চিমবাংলার প্রতিনিধি আছে। উনি বলছেন ঝাড়খণ্ড জল ছেড়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পিতৃপুরুষের ক্ষমতা আছে, ইচ্ছে মতো ডিভিসি থেকে জল ছেড়ে দেয়? হয় কোনোদিন? সুতরাং আমি জাস্ট আমার লাস্ট কথাটা বলছি, আজকে কেন্দ্রের সরকারের যেরকম ড্রেজিং নিয়ে 100 বার সমালোচনা আছে, সমালোচনা প্রাপ্য, হাজার কথা বললেও সর্বদিকের আগে মিথ্যা করতে পারবেন না, তেমন মৌপিয়াদি ড্রেজিং আমাদের রাজ্যের নদী নালা খাল বিলের হয় না, বরং সেগুলোকে ভরাট করে রিয়েল এস্টেট তৈরি করা হয়। যে কারণে ডিভিসি থেকে জল আসার পরে, ড্যামগুলো থেকে জল আসার পরে, যে জল কিনা পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্যই জল ছাড়াটা জরুরি, তারপরও এখানকার নদী নালা খাল বিল সেই জলগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। তার কারণটা হচ্ছে এখানকারও নদী নালা খাল বিল ড্রেজিং না হয়ে হয়ে বন্ধ। গোটা পশ্চিমবাংলায় তোমাকে বলছি মৌপিয়াদি, ক্যামেরা নিয়ে তোমাকে অত যেতে হবে না, সুন্দরবনের ওখানে যাও, এই যে নদী বাঁধ টেকে না কেন, বন্যা হয় কেন? একটা নদী বাঁধ গত 10 বছরে 12 বছরে সংস্কার হয়, নদী বাঁধের টাকা 100 দিনের কাজের টাকা এরা মেরে খেয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এইটা কিছুটা অংশে এটা ঠিক, যেহেতু এই ডাউনস্ট্রিমের যে সব খালগুলো আছে এইগুলো ড্রেজিং দরকার, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যেই টাকার অভাব বা প্রফিটেবিলিটি কোয়েশ্চেন রেজ করে কেন্দ্রীয় সরকার এত বড় একটা ডিভিসির মতো প্রজেক্ট, যেখানে কেন্দ্রের এত বড় স্টেক আছে, এবং পশ্চিমবাংলা যে বিদ্যুৎটা নেয় সেটা তো আর ফ্রিতে নেয় না, সেটার জন্য পয়সা দেওয়া হয়। তো সুতরাং এই অঞ্চলে বিদ্যুৎটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা তো কোনো মানে বিজনেস মডেল দাঁড়ালো না। আমাকে দেখতে হবে যেরকম ডাউনস্ট্রিমে খাল বিল এইগুলোকে ড্রেজিং করাটাও দরকারি, সেটা যদি কোথাও না হয়ে থাকে সেটাও আন্তরিকভাবে রাজ্য প্রশাসনের দেখা উচিত। আবার এই ড্যাম সংক্রান্ত ব্যাপারটা শুধুমাত্র পশ্চিমবাংলার ঘাড়ে ফেলে দিলে চলবে না। তার কারণ হচ্ছে, যদি আমি দেখি যে রবি চোপড়া যে কমিটিটা সুপ্রিম কোর্ট করেছিল, বা কিছুদিন আগে যে 2018 কেরল ফ্লাডের পর যে জেকব অ্যালেক্স কমিটিটা হলো, সেইখানে ওই ড্যাম সংক্রান্তর ব্যাপারেই আঙুল তোলা হয়েছিল, যে সংস্কারের কথা বলা হয়েছিল। এখন ডিভিসির সংস্কার, এটা তো ইউনিল্যাটারাল দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। তার কারণ হচ্ছে এই যে বলা হলো যে পশ্চিমবাংলার ইচ্ছা অনুসারে এই ইয়েটা ছাড়া হয় জলগুলো, কিন্তু তা তো নয়। ইউনিল্যাটারাল ডিসিশন আরবিটারিলি কেন্দ্র সরকার না, আমি অনেক জায়গায় একমত, কিন্তু এই যে কথাটা বলছে ফান্ডামেন্টালি ভুল কথা বলছে, এবং এটা খালি ডিভিসির ক্ষেত্রে না, গোটা পৃথিবীর যেখানে রিভার ড্যাম আছে এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল, জলটা যেখানে যেখানে যাবে তাদেরকে কনফিডেন্সে নিয়ে করতে পারে, ইন্টারন্যাশনাল ল। এবং আমি যেটা বললাম, সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশনে ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি আছে, তারা সই করে, ঠিক হয় ওখানে কত জল ছাড়া হবে, প্রত্যেক রাজ্যের প্রতিনিধি সই করে, সেই কপি প্রতিটা খালি নবান্নে নয়, প্রতিটা জেলা শাসকের দপ্তরে পাঠানো হয় ওখান থেকে। আমার আপত্তির জায়গাটা এইখানে। এর বাইরে কেন্দ্র সরকারের ডেফিনেটলি ডিভিসি কে নিয়ে প্রশ্ন করার তাদের বিরুদ্ধে জায়গা আছে। মুশকিল হচ্ছে, এই প্রশ্ন যখন জ্যোতি বসু করতেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যে স্বাধিকারের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল দিল্লির ঘাড়ে চাপিয়ে দোষ, পার পাবে না জ্যোতি বোস। কিন্তু ওই রাজনীতি আমরা আজকে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আপনি দয়া করে এই ভুলভাল কথা, ডিভিসি থেকে বেরিয়ে আসবো, ঝাড়খণ্ড থেকে আসা ট্রাক বন্ধ করে দেবো, বড় বন্যায় এত ভেসে গেছে, জিনিসপত্রের দাম বাজারে আগুনের মতো, এরপরে ট্রাকগুলোকে বর্ডারে দাঁড় করিয়ে করে জিনিসগুলোকে পচাচ্ছেন, এরপরে চাল ডাল থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে কি দামে বাজারে বিক্রি হবে। বন্যার সময় কোথায় আমরা খাদ্যের যোগান বাড়ানোর চেষ্টা করি, তা না উনি ওখানে ট্রাক দাঁড় করিয়ে খাদ্যগুলোকে রাস্তায় পচাচ্ছেন। এটা গভর্নেন্স হচ্ছে? এটা না। এক মিনিট বলে দিই, একটা লাইন বলে দিই। মুখ্যমন্ত্রী বলেছিলেন বন্যার বা জলের যে স্তরের যে অবস্থা ছিল সেই দিন এই ট্রাকগুলো যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতো, অনেকগুলো সোয়েপ অ্যাওয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেটাই প্রশাসনের ইনপুট ছিল মুখ্যমন্ত্রীর কাছে, তার বেসিসেই উনি বলেছিলেন। এবং এই ট্রাকগুলো অ্যালাউ করার জন্য এক্সট্রা প্রিভেন্টিভ মেজার বলা হয়েছিল। কথাটা বলা হয়েছিল ট্রাক এলে তার সঙ্গে জল চলে আসবে, এই কথাটার অর্থ বোঝা যায়নি যে ট্রাক এলে ট্রাকের সঙ্গে জল চলে আসবে। কথাটা হচ্ছে যে এবারে গাঙ্গেয় উপত্যকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, এবং রিসেন্টলিও আমরা দেখলাম যে একটা নিম্নচাপ হয়েছিল, তার জন্য প্রচুর বৃষ্টি হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারেরও তো একটা আগে থেকে শতপ্রবৃত্ত হয়ে ডিভিসির সঙ্গে তাদের এই কনফিডেন্সে থাকা উচিত ছিল যে এরকম পরিস্থিতি হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা সেন্ট্রাল অ্যাক্ট, পার্লামেন্টে পাশ করা অ্যাক্ট, যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ের অংশীদারি আছে। ও যেটা বললো 5000 মেগাওয়াট বিদ্যুৎ, শুধু তাই নয়, আজকে আমি ওখান থেকে বেরিয়ে এলে এর পরে কখন কি ডিসিশন হবে রাজ্য সরকারের কাছে কোনো খবরই থাকবে না, তো আরো অবস্থা খারাপ হবে। টাইমিংটা দেখো, যখন থেকে
এই জল ছাড়া ডিসিশন হচ্ছে 6.5 ঘন্টা তার মধ্যে লিড টাইম পাওয়া যায় না, অন্তত 6.5 ঘন্টার টাইম পাওয়া যায়। 6.5 ঘন্টা জল পড়ে গেলে যেরকম ভাবে ওয়াইপার দিয়ে পরিষ্কার করা হয়, হেমন্ত সোরেন ওখান থেকে দাঁড়িয়ে ওয়াইপার দিয়ে জল বলে ঠেলছিল। এখন 6.5 ঘন্টা তো লাগবেই রে ভাই জলটা আসতে, দেওয়া হয়নি আবার মানেটা কি? অন্তত 6.5 ঘন্টা টাইম পাওয়া যায়, এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। সত্যবাবু যিনি যে সংখ্যক মানুষকে রিহ্যাবিলিট করতে হবে সেটা পর্যাপ্ত নয়। যিনি এই বিষয়ে আমি দেখছি উনি স্মিত হাসছেন, সত্যবাবু প্লিজ। না হাসছি না, হাসছি না, হাসছি না, আমি দু একটা কথা বলতে চাই, প্লিজ প্লিজ একটু শুনুন। বলুন। আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার একটা কথা বলেছেন যে এই ভৌগোলিক পরিস্থিতি এবং এই যে আকাশ বাতাস এগুলো তো আমার হাতে নেই। উনি একদম একদম সত্যি কথা বলেছেন। এবং এই যে হঠাৎ যদি কোনো ভূমিকম্প হয়ে যায় 9 রিক্টার স্কেলে, কোনো কিছু কি বাঁচবে? এইটা হলো সেই পরিস্থিতি। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, একদম ঠিক কথা বলেছেন। আর উনি একটা খুব বড় স্টেপও নিয়েছেন যে নিচে যে খাল বিলগুলো আছে এগুলো রিপেয়ার করার জন্য নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা 2000 কোটি টাকা লোন নিয়ে উনি খাল বিলে পরিষ্কার করছেন, তাই দিয়ে অনেকটা জল বেরিয়ে যাবে। আর আমাদের মাইথন পাঞ্চের ড্যামের ওপরে কিছুটা জমি অ্যাকোয়ার করা নেই, আর তেনুঘাট ড্যামে তো 1 ফোঁটা জমি অ্যাকোয়ার করা নেই। সেই জমিটা যদি অ্যাকোয়ার করা হয়, আমি বলছি যে ডিবিসির জন্য কোনো ফ্লাড হবে না ইন ফিউচার। কারণ আজ অবধি ম্যাক্সিমাম রিলিজ হলো 3 লক্ষ কিউসেক। এইবার আরেকটা জিনিস জেনে রাখুন, যেটা মিসগাইডেড হচ্ছে লোকে, সেটা হলো ঘাটালে কিন্তু ডিবিসির জল ঢোকে না। ঘাটাল এবং ফারাক্কাটাও ডিবিসির আন্ডারে নেই। ঘাটালে ডিবিসির জল ঢোকে না, ফারাক্কাটাও ডিবিসির আন্ডারে নেই, ওটাও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ডিবিসির সঙ্গে ওটার কোনো লিঙ্ক নেই, ওটা গঙ্গার ওপরে ফারাক্কা ব্যারেজটা এনটিপিসি। ওইখান থেকে গঙ্গা ডাইভার্ট হয়েছে, একটা বাংলাদেশে যাচ্ছে একটা স্ট্রিম। এনটিপিসিও নয়, নদীগুলোই কেন্দ্রের এখতিয়ার। এনটিপিসি ওখান থেকে জল নেয়, ওটা ফারাক্কা ব্যারেজ একটা আলাদা অর্গানাইজেশন, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে, কিন্তু আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই। এবং আরেকটা জিনিস মিস করছেন, যেটা ডিবিসি কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। ধরুন আপনার 100 ডিবিসি ক্যাচমেন্টের ক্ষমতা আছে 100 লিটারের ফ্ল্যাট তৈরি করা, আর আমরা একটা 100 লিটারের ফ্ল্যাট তৈরি করা, আর আমরা একটা 30 লিটারের বালতি বানিয়ে রেখেছি সেটাকে রাখার জন্য। তো সেটা তো উপচে পড়বেই। ডিবিসি সেকেন্ড ফেজ কোথায় হয়েছে? ডিবিসি বলা ছিল যে ডিবিসি সেকেন্ড ফেজ হবে, 7টা ড্যাম হবে, ডিবিসির তো মাত্র 4টে ড্যাম হয়েছে। এইটা আপনারা সবসময় ভুলে যাচ্ছেন যে ডিবিসি সেকেন্ড ফেজ হয়নি, ডিবিসি পুরোপুরি তৈরি হয়নি, ডিবিসি যেটুকু হয়েছে সেটুকু দিয়ে সামলাচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই পশ্চিমবঙ্গ সরকার হলো অ্যাজ পার দ্য ডিবিসি অ্যাক্ট ডিবিসির মালিক। তো মালিক কি করে নিজের কোম্পানি ছেড়ে দিয়ে চলে যায়? এবং ডিবিসি এবং বিহার গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তিনজনে মিলে এটা ডিবিসি অ্যাক্ট হিসেবে এটা বানানো অ্যাজ এ অটোনোমাস বডি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অটোনোমাস বডি বানানো হয়েছিল। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু এই তিনজনে মিলে এটা বানানো হয়েছে। খুব ইন্টারেস্টিং কথা বলেছেন সত্যবাবু, আমি একটু পিছানোর কাছে এখানে। আর এর মধ্যে 50% কন্ট্রিবিউশন, ক্যাপিটাল কন্ট্রিবিউশন ড্যামগুলো বানানোতে ওয়েস্ট বেঙ্গলে ছিল। কেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেনিফিটেড স্টেট হয় এটা এই প্রজেক্টটার জন্য। আর ঝাড়খণ্ড আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর বাকিটার 50% তার পুরো জমি দিয়েছিল। চারটে ড্যামের জন্য কত লোককে ডিসপ্লেস করা হয়েছে, কত গ্রাম তুলে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে, সেটা গ্রিভান্স ওদের আছে ঝাড়খণ্ডের। আমি ডিবিসির দ্বারা আমরা কিচ্ছু পাই না। আসবো সত্যবাবু, আমি এখানে কৃষাণুর কাছে আসি। তাহলে ডিবিসিকে দোষারোপ করা এবং ডিবিসির থাকার কি দরকার, ডিবিসির মতো সংস্থার যারা মানুষ মারে? উনি যেটা বললেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এটাই তো আমরা বলছি। ডিবিসি তিনটে গভর্নমেন্টের স্টেক আছে, এর মধ্যে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। না, আসলে বিষয়টা কি হচ্ছে যে যখনই কনস্ট্রাকটিভ কিছু করার প্রয়োজন রাজ্য সরকারের, যেটা কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রেখে রাজ্যের মঙ্গলের জন্য কিছু করা যায়, সেই সময় তো ঝগড়া করব।
এমন ঝগড়া করব যে পরিস্থিতিটা এরকম হবে, কার্যকরী হয়ে উঠবে না প্রত্যেকটা ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তাতেও এই ইস্যুটা তোলা হয়েছে, স্টেটের কোঅর্ডিনেশন মিটিংয়ে এই ইস্যুটা তোলা হয়েছে। দেখুন যে এই একটু আগে সত্য বাবু যেটা বললেন যে এটা কিছুতেই যতক্ষণ না মানে সবার কাছে পারমিসেবল হয় ততক্ষণ পর্যন্ত এই ডিসিশন গুলো নেওয়া যায় না। এবং নদীগুলো কেন্দ্রের এটা তো বলুন, নদীগুলো কেন্দ্রের এখতিয়ারে থাকা আর ইচ্ছে মতো ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া কেন্দ্রের ইচ্ছে। আমি যে কথাটা তখন বলছিলাম, শেষ এক লাইনে বলছি, পঞ্চায়েতে আমাদের তো বাড়ি তৈরি থেকে শুরু করে রাস্তা তৈরি হাজারটা দুর্নীতি নিয়ে কথা হয়। যেহেতু সাধারণভাবে ড্যাম থেকে একটু দূরে জনবসতি হয়, মানুষ তো ড্যামের উপর গিয়ে থাকে না একেবারে অকুপেন্সি ছাড়া, সেহেতু ড্যাম নির্মাণে বাঁধ নির্মাণে পশ্চিমবাংলার দুর্নীতি নিয়ে না তুলনামূলকভাবে কম আলোচনা হয়। তুমি যদি, আমি যেটা বলছিলাম, তুমি যদি যাও দেখলে চোখে জল আসে, বিশেষ করে বর্ষাকালটায় স্কুলের ছোট ছোট বাচ্চা 1 মাস 1.5 মাস স্কুল বন্ধ থাকে। গ্রামে বাঁধ মেরামতটা তখন একটা গোটা গ্রামের কাজ। ছোট ছোট বাচ্চা 1-1.5 মাস স্কুলে না গিয়ে মাথায় করে ওইটুকু বাচ্চা ঝুড়ি নিয়ে সারা মানে মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি, তুমি আলাদা করে কাউকে চিনতে পারে না। বাবা মার সাথে গিয়ে ওখানে মাটি দিচ্ছে বাঁধ মেরামতের জন্য, যে কাজটা করার কথা পঞ্চায়েতে সরকারের টাকায়, টাকাগুলো সমস্ত খেয়ে বসে তৃণমূলের নেতারা। উনি যে ঘাটালের বন্যার কথা বললেন, যেটা বললেন যে ডিভিসির জন্য তো ঘাটালে বন্যা হয় না, আমি 100 বার এই কথাটা ঠিক যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কোঅর্ডিনেশনে যদি কোথাও খামতি থেকে থাকে এবং সেখানে যদি কেন্দ্রের সরকারের কোনো হাই হ্যান্ডেডনেস থাকে 100 বার তার বিরুদ্ধে কথা বলতে হবে। কিন্তু কেন জলটা অ্যাবজর্ব করতে পারছে না? জল ছাড়া হয় পশ্চিমবাংলার ক্ষতির জন্য নয়, জল ছাড়া হয় পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য। যদি জলটাকে না ছাড়া হয় তাহলে বাঁধ ভাঙবে, পশ্চিমবাংলা সমুদ্রের তলায় চলে যাবে। অনেক বড় ডিজাস্টারের মুখোমুখি পড়তে হবে। বিষয়টা হচ্ছে যে চিত্রটার কথা শতরূপ বলল, সেই চিত্রটা আগের থেকে এখন কমেছে। যে বাচ্চা ছেলেকে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য আজকে এই চিত্রটা যেটা ও বর্ণনা করলো, এটা আজ থেকে 10 বছর আগে যে চিত্রটা ছিল তার থেকে রাস্তাঘাট হোক, আজকে খালবিল উন্নয়ন হোক, 10 বছরে ভালো হয়েছে। তো সুতরাং আগের পরিস্থিতি 20 বছর আগে 25 বছর আগে মানুষের ওই দুর্দশা ছিল, এখন পরিস্থিতিটা আমূল পরিবর্তন হয়েছে বলবো না, অনেক অর্থে আগের থেকে উন্নত। ছিল ওই ব্যাপারটা কি হলো, ওই তখন ম্যানমেড বাংলার আর এখন ম্যানমেড দিল্লির, ওইটা নিয়ে কিছু থিওরি নতুন? হলদে পলিগুলো উঠছে, সাদা পলি উঠছে না তো, সাদা পলি জমছে, হলদে পলিগুলো উঠছে, বিক্রি হচ্ছে ওগুলো। হলদিয়া বন্দরের নব্যতা, রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রজেক্ট, হলদিয়া বন্দরের নব্যতা কমতে কমতে ড্রেজিং না হয়ে এমন জায়গায় পৌঁছেছে এখন হলদিয়া বন্দরে জাহাজের ডাক শোনা যায় না আজকাল। নব্যতা ড্রেজিং না হওয়ার সমস্যা একটা এমন সমস্যা, কি কেন্দ্র কি রাজ্য উভয়েরই এখানে কার্যকর ভূমিকা নেওয়ার দরকার রয়েছে। কিন্তু উনি আজকে বন্যার যে আজব ব্যাখ্যাগুলো দিচ্ছে না, দিয়ে বলছেন আমি ডিভিসি থেকে বেরিয়ে আসবো, এইটা কোনো মুখ্যমন্ত্রীর অধিকার নেই। বাংলার ওটা তৃণমূলের টাকায় নয়, বাংলার মানুষের টাকায় ডিভিসি তৈরি হয়েছে। আপনার ইচ্ছে বেরিয়ে আসবে। অনুরোধ রইল পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারেরও এখানে অন্তত 1/3 সমান অংশীদারিত্ব আছে বিহার এবং ঝাড়খণ্ডের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে তাদের কমিটি সিদ্ধান্ত নিয়ে সর্বসম্মতিক্রমে এটা হয়, অন্তত 6.5 ঘন্টা টাইম পাওয়া যায়। এছাড়া অন্য কথা যেটা বলা হচ্ছে এটা আদপেই সত্য নয়, এটা শুধুমাত্র রাজনীতিকরণের জন্য বলা হচ্ছে। এটা করবেন না, পশ্চিমবঙ্গ ডিভিসিতে থাকুক, কেন না হলে পশ্চিমবঙ্গের আরো ক্ষতি হবে। আমাদের সময় একদম 6.5 ঘন্টা কি 1 কোটি মানুষকে সরিয়ে রিহ্যাবিলিটেট করা যায়? যখন আলোচনা করছি, যখন তর্কাতর্কি করছি, যখন চাপানুতর চলছে, সেই সময় আমরা যদি একবার ভাবার চেষ্টা করি যে বানভাসী মানুষগুলো এই মুহূর্তে কি অসীম দুর্দশার মধ্যে রয়েছে। তো চাপান উতর ছেড়ে দোষারোপের পালা সাঙ্গ করে সহযোগিতার ভিত্তিতে যা যা করণীয় সম্ভব সেটা করা হোক, এটাই ওই বানভাসী মানুষগুলোর প্রত্যাশা। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।